আমি রিয়া। আজ আমি যে গল্পটা আপনাদের শোনাতে যাচ্ছি সেটা কোনো বানানো গল্প নয়। এটা আমার জীবনের এক জ্বলন্ত সত্যি। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও আমি কিভাবে এক নিষিদ্ধ সম্পর্কের জালে জড়িয়ে পড়লাম সেই গল্পই আজ আপনাদের বলবো। এই গল্পে হয়তো আপনারা আমাকে ঘৃণা করবেন, আবার কেউ হয়তো আমার একাকিত্বটা অনুভব করতে পারবেন। গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী পাঠগুলো মিস না করেন। চলুন ফিরে যাই সেই মেঘলা দুপুরগুলোতে। আমার নাম রিয়া, বয়স ২৬, দেখতে শুনতে বেশ ফর্সা আর ছিপছিপে গড়নের। বছর ৩ হলো বিয়ে হয়েছে সাগরের সাথে। সাগর মানুষ হিসাবে খারাপ না, কিন্তু ভীষণ কাজপাগল। বিয়ের প্রথম ৬ মাস সব ঠিক ছিল, কিন্তু তারপর থেকেই ও যেন কেমন পাল্টে গেল। অফিসের কাজের চাপে ও আমাকে সময় দিতে পারত না, আর দিলেও সেটা হতো নামমাত্র। রাতে বিছানায় ও পাশ ফিরে শুয়ে পড়ত ক্লান্ত হয়ে, আর আমি জেগে থাকতাম এক বুক হাহাকার নিয়ে। একটা মেয়ে হিসাবে স্বামীর কাছে আমার যেটুকু শারীরিক ও মানসিক আবদার ছিল, সাগর তার কিছুই পূরণ করতে পারছিল না। আমরা যৌথ পরিবারে থাকতাম, শ্বশুর, শাশুড়ি, সাগর আর আমি। আমার শ্বশুর মশাই, নাম রফিক সাহেব, বয়স ৫০-এর কোঠায় হলেও শরীরটা বেশ শক্তপোক্ত। উনি রিটায়ার্ড সরকারি অফিসার, কিন্তু নিয়মিত মর্নিং ওয়াক আর যোগব্যায়াম করায় উনাকে বয়সের তুলনায় বেশ তরুণ আর সুঠাম দেখাত। শাশুড়ি মা বাত আর ডায়াবেটিসে আক্রান্ত হয়ে বেশিরভাগ সময় বিছানাতেই থাকতেন। সংসারের সব কাজ আমিই করতাম, কিন্তু মনের ভেতর একটা চাপা কষ্ট সবসময় আমাকে কুরে কুরে খেত। সাগরের অবহেলা আমাকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছিল, আর ঠিক সেই সুযোগটাই হয়তো নিয়েছিল আমার পরিস্থিতির, বা বলা ভালো আমার একাকিত্ব। ঘটনার শুরু এক বর্ষাকালে। সাগর অফিসের ট্যুরে ৩ দিনের জন্য ঢাকার বাইরে গেছে। শাশুড়ি মা ঘুমিয়ে ওষুধ খেয়ে ঘুমিয়েছিলেন। বাইরে তখন অঝোরে বৃষ্টি হচ্ছে। আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম, কিন্তু মন ছিল না। হঠাৎ কারেন্ট চলে গেল, চারপাশটা অন্ধকার হয়ে গেল, শুধু জানলা দিয়ে আসা বিদ্যুৎ চমকের আলো। আমি মোমবাতি খোঁজার জন্য রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ অন্ধকারে কারো সাথে যেন ধাক্কা খেলাম। ভয়ে আমি চিৎকার করতে যাব, ঠিক তখনই একটা শক্ত হাত আমার মুখটা চেপে ধরল। ভয় পেও না বৌমা, আমি বাবা। রফিক সাহেবের গলার আওয়াজ শুনে আমি শান্ত হলাম, কিন্তু উনি আমার মুখ থেকে হাত সরালেন না। অন্ধকারে ওনার শরীরের সাথে আমার শরীরটা লেপটেছিল। ওনার বুকের ধুকফুকানি আমি স্পষ্ট অনুভব করছিলাম। একটা অদ্ভুত পুরুষালী গন্ধে আমার মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। আমি সরে আসতে চাইলাম, কিন্তু উনি আমার কোমরে হাত দিয়ে আলতো করে ধরে রাখলেন। সাবধানে চলো, অন্ধকারে পড়ে যাবে তো। উনি ফিসফিস করে বললেন। ওনার নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছিল। সেই গরম নিঃশ্বাসে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। একটা বিদ্যুৎ খেলে গেল আমার মেরুদণ্ড দিয়ে। আমি জানি না কেন আমি জোর করে নিজেকে ছাড়িয়ে নিতে পারলাম না। মনে হলো কতদিন পর কোনো পুরুষ আমাকে এতটা যত্ন নিয়ে আগলে ধরেছে। সেদিন মোমবাতি জ্বালানোর পরও রফিক সাহেবের চোখের চাউনি ছোঁয়া অন্যরকম। উনি আমার দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন আমার কাপড়ের ভেতর দিয়ে আমাকে দেখছেন। আমি অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু একই সাথে এক অদ্ভুত ভালো লাগাও কাজ করছিল। সাগরের কাছে যে দৃষ্টির জন্য আমি হাহাকার করতাম, সেই তৃষ্ণার্থ দৃষ্টি আমি আমার শ্বশুরের চোখে দেখছিলাম। পরদিন দুপুরবেলা শাশুড়ি মা ঘুমোচ্ছেন। আমি ছাদে গিয়েছিলাম কাপড় মেলতে। ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। আমি দৌড়ে নিচে নামতে যাব, সিঁড়ির মুখে দেখি রফিক সাহেব দাঁড়িয়ে। উনি আমাকে পথ আটকালেন না, কিন্তু সরলেনও না। ভিজে গেছ তো পুরো। উনি আমার ভেজা কাপড়ের দিকে তাকিয়ে বললেন। বৃষ্টির জলে আমার শাড়িটা শরীরের সাথে লেপটেছিল, যা আমার শরীরের ভাঁজগুলোকে আরো স্পষ্ট করে তুলছিল। আমি লজ্জায় দুহাতে নিজেকে ঢাকার চেষ্টা করলাম। উনি এগিয়ে এসে আমার ভেজা চুলে হাত দিলেন। সাগরটা বড় বোকা, এমন হীরের টুকরো বউকে ঘরে ফেলে কেউ কি বাইরে সময় নষ্ট করে? উনার হাতের স্পর্শে আমার শরীর কেঁপে উঠল। উনি আলতো করে আমার গাল ছুঁয়ে দিলেন। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। উনি আমার কানের কাছে মুখ এনে বললেন, তোমার কি খুব কষ্ট হয় মা? একা লাগে? ওনার এই মা ডাকের আড়ালে যে অন্য এক পুরুষের ডাক লুকিয়েছিল তা আমি বুঝতে পারছিলাম। আমার ভেতরটা তখন কাঁপছে। উনি আমার হাতটা ধরে ওনার বুকের কাছে রাখলেন। ওনার শরীরের উষ্ণতা আমার হাতে লাগলো। আমার মনে হলো আমি যেন কোনো এক গভীর গর্তে তলিয়ে যাচ্ছি, যেখান থেকে ফেরার আর কোনো উপায় নেই। আমি কম্পিত গলায় বললাম, বাবা, কেউ দেখে ফেলবে? উনি মুচকি হেসে বললেন, কেউ দেখবে না, সবাই ঘুমোচ্ছে, আর দেখলেই বা কি, আমি তো শুধু আমার বৌমার খেয়াল রাখছি। এই বলে উনি আমাকে নিজের দিকে টান দিলেন। আমি ওনার বুকে আছড়ে পড়লাম। ওনার শক্ত হাতের বাঁধনে আমি বন্দী
বন্দী হয়ে গেলাম। উনি আমার চিবুকটা উঁচু করে আমার চোখের দিকে তাকালেন। সেই মুহূর্তে আমার মনে হল সমাজের সব নিয়ম নীতি মিথ্যে। আমার শরীরের এই দাহ, এই একাকিত্বের জ্বালা মেটানোর জন্য আমার এই মানুষটাকেই দরকার। আমি বাধা দিলাম না, বরং ওনার আলিঙ্গনে নিজেকে সঁপে দিলাম। উনি যখন আমার কপালে আর গালে চুমু খেতে শুরু করলেন, আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল আমি পাপ করছি, কিন্তু এই পাপের স্বাদ এত মিষ্টি কেন? ওনার হাত যখন আমার পিঠ পেয়ে নিচে নামছিল, আমার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছিল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ওনার শার্ট খামচে ধরলাম। সেদিন দুপুরে সেই বৃষ্টির শব্দকে ছাপিয়ে আমাদের দীর্ঘশ্বাস আর অস্ফুট গোঙানি ঘরের বাতাসে মিশে গিয়েছিল। সেই শুরু। এরপর সাগর যতবার ট্যুরে যেত বা শাশুড়িমা ঘুমিয়ে পড়তেন, রফিক সাহেব কোনো না কোনো অছিলায় আমার কাছে আসতেন। কখনো বাথরুমে তোয়ালে এগিয়ে দেওয়ার নাম করে, কখনো রান্নাঘরে জল খাওয়ার নাম করে। উনি আমাকে ব্ল্যাকমেল করতেন না ঠিকই, কিন্তু এক ধরনের ইমোশনাল জালে আটকে ফেলেছিলেন। উনি বলতেন, তোমার শাশুড়ি তো আমাকে সুখ দিতে পারে না, আর সাগরেরও সময় নেই। আমরা দুজন যদি একে অপরের একাকিত্ব দূর করি, তাতে কার কি ক্ষতি? ওনার এই যুক্তিগুলো তখন আমার কাছে সঠিক মনে হতো। আমি জানতাম এটা ভুল, এটা অন্যায়, কিন্তু আমার শরীরের ক্ষুধা আর মনের একাকিত্ব আমাকে অন্ধ করে দিয়েছিল। একদিন রাতে সাগর বাড়ি ফিরেছে। ও খুব ক্লান্ত। আমি ওকে জল দিতে গেলাম। সাগর জল খেয়েই ঘুমিয়ে পড়ল। আমার খুব কান্না পাচ্ছিল। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। একটু পরেই রফিক সাহেব এলেন। উনি আমার পেছনে দাঁড়িয়ে আমার কোমরে হাত রাখলেন। আমি চমকে ওঠে তাকালাম। উনি ফিস করে বললেন, সাগর ঘুমিয়েছে? আমি মাথা নাড়লাম। উনি আমাকে কাছে টেনে নিয়ে বললেন, ও না বুঝুক, আমি তো বুঝি তোমার মূল্য, চলো। ওনার সেই ইশারা আমি ফেরাতে পারিনি। স্বামীর ঘরে থেকেও, স্বামীর পাশে শুয়ে থেকেও আমি মনে মনে অন্য পুরুষের স্পর্শ কামনা করছিলাম। এই নিষিদ্ধ সম্পর্কের টান আমাকে প্রতিনিয়ত শেষ করে দিচ্ছিল, আবার বাঁচিয়েও রাখছিল। সামাজিকভাবে আমাদের এই সম্পর্কের কোনো নাম নেই, মর্যাদা নেই, কিন্তু বন্ধ দরজার ওপারে যে উত্তাল ঢেউ উঠত, তা অস্বীকার করার ক্ষমতা আমার ছিল না। আজও যখন সাগর পাশে শুয়ে থাকে আর আমি জানলার দিকে তাকিয়ে থাকি, তখন পাশের ঘর থেকে রফিক সাহেবের কাশির শব্দে আমার বুকটা কেঁপে ওঠে। এক অদ্ভুত অপরাধবোধ আর ভালো লাগার দোলাচলে আমি দুলছি। আপনারাই বলুন, আমি কি খুব বড় অপরাধী, নাকি পরিস্থিতির শিকার এক অবহেলিতা নারী?